ধর্মতলায় ২১শে জুলাইয়ের সমর্থনে নৈহাটির চড়কতলা মোড়ে এক পথসভায় নৈহাটির পৌরপ্রধান ও শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে ও অন্যান্য নেতারা কি বললেন শুনে নিন আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন, বেশি করে লাইক করবেন। আমার এখানে উপস্থিত আছে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক চট্টোপাধ্যায়, এবং প্রতি বছরের প্রতিবার যখনই মিটিং করতে আসি এখানে মহিলাদের উপস্থিতি এটা একটা বাড়তি রসদ যোগায়। মানে এত বেশি মহিলা এখানে আপনারা থাকেন, সত্যি এটা হয়তো অন্য কোনো জায়গায় দেখা যায়, এবং তার ক্রেডিট অবশ্যই এখানকার যিনি কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তী ভাইয়ের উপরই বর্তায়। আমি ২১শে জুলাইয়ের প্রাককালে বলতে গেলে বলতে হয়, প্রথমেই যেটা দিয়ে শুরু না করলেই আমার মনে হয় সম্পূর্ণ হয় না বৃত্তটা। সেটা হলো ২১শে জুলাইয়ের মতন এত সদার্থক এবং এত প্রাসঙ্গিক একটা গণ আন্দোলন ভারতবর্ষের বুকে এর আগে হয়েছে কিনা আমার অন্তত জানা নেই। আমি যতগুলো আন্দোলন জানি ভারতবর্ষের বড় বড়, তেভাগ আন্দোলন থেকে শুরু করে কৃষক আন্দোলন, যে আন্দোলনের মূল বিষয় ছিল কোনো রাজনৈতিক দলের চাওয়া পাওয়ার ঊর্ধ্বে সাধারণ মানুষের ভোটার কার্ডের দাবিতে সে আন্দোলন ছিল। যারা ৯৩ সালে আন্দোলনে, আমি জানি না আমার মাইকের শব্দসীমার মধ্যে যদি কেউ থেকে থাকেন বা এখানে কেউ আছেন তারা ছিলেন কিনা আমি জানি না। আমি স্কুলে পড়ি, তো আমার পক্ষেও সে সময় সে আন্দোলনে অংশগ্রহণ করা সম্ভব হয়নি, কিন্তু একটা রাজনৈতিক পরিমণ্ডলে বড় হওয়ার সুবাদে আমি সে সময় বেশ কিছু ঘটনার কথা উল্লেখ করতে পারি বা জানি, যেমন পত্রপত্রিকায়। সে সময় ২১শে জুলাইয়ের ঠিক ১ মাস আগে থেকে একটা প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল তৎকালীন জ্যোতিবাবুর বামফ্রন্ট সরকারের সময় থেকে। যে প্রস্তুতিটা হলো যে সে সময় বিভিন্ন থানা, কলকাতার বিভিন্ন থানার পুলিশ স্টেশনের পুলিশদের একটা ড্রাস্টিক চেঞ্জেস শুরু হয়েছিল, একটা চেঞ্জ হতে মানে রদল বদল শুরু হতো অফিসারদের। বেছে বেছে যারা সিপিএম মনোভাবাপন্ন, গোদা বাংলায় বলতে গেলে যারা হারমাতদের তোষণকারী অফিসারদের একদম সামনের সারিতে বসানো হচ্ছিল, এবং প্রচুর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন হারমাতরা, যারা ট্রেন্ড হারমাত সিপিএম এর, তাদের সেখানে আনা হচ্ছিল, সেখানে তাদের একত্রিত করা হচ্ছিল। বিভিন্ন জায়গা থেকে মিছিল আসা শুরু হয়েছিল, রেড রোড থেকে, ব্রাগন রোড থেকে, এসএন ব্যানার্জি থেকে, বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে সেই সময় মিছিল আসছিল। কোন জায়গায় মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, কখনো শোভনদেব চট্টোপাধ্যায়, কখনো অজিত পাজারা মিছিলের নেতৃত্ব দিচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা বিরাট মিছিল সেদিন আসছিল, এবং লক্ষ্য ছিল শুধুমাত্র সেবার মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা নিশ্চয়ই অবগত আছেন সেদিন শুধু ১৩ জনকে খুন করে, মানে একদম কোল্ড ব্লাডেড মার্ডার, যেটা ব্রড ডেলাইটে খুন করেও সেদিন সিপিএম এর পুলিশ ক্ষান্ত হয়নি। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পৈশাচিক হামলা চালিয়েছিল, নারকীয় হামলা চালিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। আপনারা জানেন সে সময় যে মমতা ব্যানার্জি এতটাই আহত হয়েছিল, এতটাই রক্তাক্ত হয়েছিল পুলিশের লাঠিতে, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তখন পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল মদন মিত্র, পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। এবং পিজি হাসপাতালটা চারদিক দিয়ে সিপিএম হারমাতরা ঘেরাও করে রেখে দিয়েছিল, যেন অসুস্থ রক্তাক্ত বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রক্তক্ষরণে মৃত্যু হয়, তাকে যেন ভর্তি না করতে হয়। সে সময় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করেছিল। একটা ভয়ানক গণ আন্দোলন সে সময় মাথা চাড়া দিয়েছিল। জ্যোতি বসু তার আগে বলা শুরু করেছিল যে, আগে একটা সময় প্রচলিত ছিল যে বাংলার ক্ষতি জ্যোতি বসু। একটা সময় জ্যোতি বসু সে সময় বলা শুরু করেছিল যে মমতা পাগল হয়ে গিয়েছে, ভারতবর্ষের মানুষকে তৎকালীন একটা ভোটার কার্ড করতে খরচা পড়তো ৩.৫ টাকা। ভারতবর্ষের ১০০ কোটি মানুষকে সরকার যদি সবাইকে ভোটার কার্ড দিতে হয় তাহলে সরকার দেউলিয়া হয়ে যাবে।
কিন্তু আজকে মমতা ব্যানার্জির আন্দোলন এবং 13 জনের রক্তপাত আপনাদের সবাইকে ভোটার কার্ডটা কিন্তু পাওয়িয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছিল সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার আগে বক্তা কৌশিক চক্রবর্তী বক্তব্যের মাধ্যমে বারে বারেই আসছিল যে গণ আন্দোলনে গুলি চালানোর ঘটনা। আমি বলি না, তৃণমূল কংগ্রেসের আন্দোলনে শুধু বা কংগ্রেসের আন্দোলনে, বিরোধী দলের আন্দোলনে সে সময় শুধু গুলি চালায়নি সিপিএম সরকার। আপনাদের মনে আছে 2008 সালে তৎকালীন ফরওয়ার্ড ব্লক দিনহাটা একটা আন্দোলন করছিল কমল গুহের নেতৃত্বে। সেই কমল গুহের নেতৃত্বে সিপিএম এর বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ গুলি চালিয়েছিল মাথা লক্ষ্য করে। কাদের না? বামফ্রন্টের একটা গুরুত্বপূর্ণ শরিক ফরওয়ার্ড ব্লকের নেতা নেত্রীদের ওপর। সেই গুলি চালনার ঘটনায় 5 জন ফরওয়ার্ড ব্লক নেতা নেত্রী খুন হয়েছিল, রক্তাক্ত হয়েছিল দিনহাটার রাজপথ রক্তাক্ত হয়েছিল সেদিন বামফ্রন্টের আরেক শরিক ফরওয়ার্ড ব্লকের রক্তে। সে সময় তৎকালীন ফরওয়ার্ড ব্লকের যিনি নেতা ছিলেন কমল গুহ, সেই কমল গুহ বলেছিলেন এরকম একটা ফ্যাসিস্ট বর্বর খুনি সরকারের সাথে আমরা থাকতে পারবো না। পরবর্তীকালে আপনারা দেখেছেন ফরওয়ার্ড ব্লকের নেতা, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য উদয়ন গুহ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং তিনি বর্তমানে দিনহাটার বিধায়ক। আপনারা জানেন সৌজন্যতার রাজনীতি আমি সিপিএম কে সহ্য করতে পারি না। তার কারণ যারা আমার মাতৃসমা নেত্রী মমতা ব্যানার্জিকে সারাদিন মৃত্যু কামনা করে, একটা 69 বছরের মহিলা যখন পড়ে যায়, হেলিপ্যাডে পড়ে যায়, আহত হয়, আর তারা যখন ফেসবুক সোশ্যাল নেটওয়ার্ক সাইটে এক্স হ্যান্ডেলে তারা যখন মৃত্যু কামনা করে, আমি তাদের সাথে সৌজন্যতা দেখাতে পারি না। দুদিন আগের ঘটনা, বামফ্রন্টের মন্ত্রী আরএসপির নেতা বিশ্বনাথ চক্রবর্তী, জানেন সিপিএম এর কারামন্ত্রী ছিল বামফ্রন্টে, তিনি অসুস্থ, দুরারোগ্য ক্যান্সারে তিনি আক্রান্ত। কোন সিপিএম নেতা তার পাশে দাঁড়ায়নি। দাঁড়াচ্ছে কে? যাকে প্রতিনিয়ত আপনারা গালাগালি করছেন, সেই মমতা ব্যানার্জি বিশ্বনাথ চক্রবর্তীর পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং বলেছে তার যাবতীয় চিকিৎসার খরচ রাজ্য সরকার আমি নিজে কাঁধে তুলে নিলাম। এ হচ্ছে মমতা ব্যানার্জি। আপনারা জানেন সিপিএম এর মন্ত্রী অশোক মিত্র অর্থমন্ত্রী ছিলেন, তিনি এত বড় মমতার বিদ্বেষী ছিল, তিনি বলেছেন আমি গড়িয়ে গড়িয়ে হলেও আমার শরীরে যত ক্ষমতা আছে সেটা দিয়ে গেলেও আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট দেব। সেই অশোক মিত্র এত মমতা বিদ্বেষী, সে যখন পার্ক ক্লিনিকে, মিন্টো পার্কের পার্ক ক্লিনিকে যখন 28 দিন অসুস্থ হয়ে ভর্তি থাকেন, কোন সিপিএম নেতা অশোক বাবুকে দেখতে যাননি। কে গেছে? মমতা বন্দ্যোপাধ্যায় গেছে। বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমি তার আরোগ্য কামনা করি, তিনি সুস্থ হয়ে উঠুন। তিনি এখন সূর্যের দিকে তাকাতে পারেন না, যদিও সূর্য নারায়ণগড় থেকে হেরে গিয়ে চিরতরে সূর্য অস্ত নিয়েছে। সেই বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ হলে তার পাম অ্যাভিনিউতে কে ছুটে যায়? চরম মমতা বিদ্বেষী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে তার পাম অ্যাভিনিউতে ছুটে যায় মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে না ছেলে আমি জানি না, সুচেতনা ভট্টাচার্য, আমি সে বিতর্কিত বিষয় বলতে চাইছি না। সেই সুচেতনা ভট্টাচার্য তিনি স্বীকার করেছেন, হ্যাঁ আমার মমতা ব্যানার্জি আমার বাবার পাশে আছে। আপনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে আন্দোলন করে লাল ঝান্ডা ইনকলাব জিন্দাবাদ বলে দিনের শেষে ভোটের দিনে ইভিএম এ বিজেপির ভোট টিপতেই পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনাদের রুচিশীলতার ব্যাপার। কিন্তু মমতা ব্যানার্জির মতন রাজনৈতিক সৌজন্যতা আপনারা যদি একটাও দেখাতে পারেন, আমাকে বলবেন, আমার মতন একজন সামান্য বক্তার এখানে বক্তব্য দিতে আসবো না। এরকম নজিরবিহীন যে রাজনৈতিক সৌজন্যতা মমতা ব্যানার্জি বিরোধীদের প্রতি দেখায়। নৈহাটি পৌরসভা নিয়ে বলছিলেন, লিটুদা বলছিলেন সুশান্ত সরকার, আমি সে বিষয় করছি না, কারণ তাদেরই তো সরকার তৃণমূল কংগ্রেস, তো সৌজন্যতা তো আমরাই করব। আজকে সিপিএম আপনারা দেখলেন
সারা 42টা লোকসভায় 40টায় তাদের জমানত জব্দ হয়। এহেন সিপিএম সেদিন ইসলামপুরে থানা ভাঙচুরের সক্রিয়তা দেখলেন। যেই সক্রিয়তা নিয়ে শতরূপ ঘোষ নবান্ন অভিযানের নামে পুলিশের মাথা ফাটায়, যেই সক্রিয়তার নামে ইসলামপুরে সিপিএম থানা ভেঙে চুরে গুড়িয়ে দেয়, সেই এতটুকু সক্রিয়তা যদি সিপিএম ভারতীয় জনতা পার্টির প্রতি না দেখিয়ে যদি নিজের দলের প্রতি দেখাতো, অন্তত বেশ কিছু জায়গায় তারা দ্বিতীয় থাকতো, তাদের জমানাত হারাতে হতো না। সিপিএম এর নামে বলতে গেলে আমার কোথাও একটা বাধে, কিন্তু না বললেই নয়। সিপিএম অনুঘটকের কাজ করে, সিপিএম অনুঘটকের কাজ করে, এবছরও তা করেছে। কদিন আগে যাকে আপনারা প্রায় 60,000 ভোটে পরাজিত করে যাকে পাঠিয়ে দিয়েছেন, সেই অর্জুন সিং, কদিন আগে আমি দেখছিলাম বিজেপির একটা ধর্ণা মঞ্চে বসে বলছিল যে সব হিন্দু, একটা করে হিন্দু পরিবার আমার হাতে দিন। কেন বোমবাতা শেখাবেন, গুলি করা শেখাবেন, না তোলাবাজি করা শেখাবেন? আমার অর্জুন সিং এর সেই বক্তব্য দেখে না সে ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে পড়ছিল। ভগবান শ্রীকৃষ্ণ যখন আহ্বান করছিলেন কুরুক্ষেত্র যুদ্ধের আগে, যে যারা বিরোধী শিবিরে বড় বড় ধনুর্বীর আছেন তারা ন্যায় যুদ্ধে আমাকে সমর্থন করুন, আমার দিকে আসুন, পাণ্ডবদের পাশে দাঁড়ান। আমার মনে হয় অর্জুন সিং নিজেকে সেই অর্জুন ভাবা শুরু করে দিয়েছিল। আপনারা হিন্দুদের নিয়ে নোংরামি করছেন, গিনিপিগে বানাচ্ছেন। আচ্ছা বলুন তো, একটা সময়, আজকে শুধু 1 মাসের কিছু বেশি সময় এই সরকার ক্ষমতায় এসছে, প্রতিদিন এমন কোন দিন পান যেখানে রেল দুর্ঘটনা হয় না? আজকে উত্তরপ্রদেশে রেল দুর্ঘটনা হয়েছিল, ডিব্রুগড়মুখী চণ্ডীগড় থেকে ছাড়ছিল, 12খানা বগি ট্র্যাক থেকে বেরিয়ে গিয়েছে। কখনো বগি বেরিয়ে যায়, কখনো রুফ লাইনে ট্রেন ঢুকে যাচ্ছে, কখনো লেভেল ক্রসিং কে না ভেঙে ট্রেন বেরিয়ে যাচ্ছে। প্রতিদিন রেল যাত্রা না নরক যাত্রা বোঝা যায় না। একটা সময় অবধি আমরা জানতাম সবচেয়ে নিরাপদ যদি কোনো পরিবহন থাকে সেটা রেল, তাই তো? রেল যাত্রা মানে আপনি সুস্থভাবে আপনি আপনার গন্তব্যে পৌঁছবেন। বর্তমানে এমন হয়েছে যে রেলে আপনি গন্তব্যে পৌঁছবেন নাকি আপনার নিথর শরীরটা লাশ কাটা ঘরে থাকবে সেটা বোঝা যায় না। প্রতিদিন রেল দুর্ঘটনা। আপনারা শুনেছেন যে রেলের কোনো লাস্ট 10 বছরে কোনো অডিট রিপোর্ট জমা পড়েছে? শুনেছেন কেউ? আমার শব্দসীমার মধ্যে যদি কোনো রেলওয়ে কর্মচারী এখানে থেকে থাকেন, রেলের যদি কোনো অফিসিয়ালস থেকে থাকেন, আমার খুব ভালো লাগবে অন্তত আমাকে ব্যক্তিগতভাবেও যদি কেউ বলেন। কদিন আগে রেলের একটা অডিট রিপোর্টকে চেপে দেওয়া হয়েছিল। সেই অডিট রিপোর্টে বলা হয়েছে শেষ 10 বছরে রেলে কোনো স্থায়ী রিক্রুটমেন্ট হয়নি, যা রিক্রুটমেন্ট হচ্ছে আউটসোর্সিং। রেলের অ্যান্টিকোলাইজ ডিভাইস আছে, মানে কি? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় যখন দুটো ইঞ্জিন পরস্পর মুখোমুখি হয়ে যায় তখন 20 মিটার বা 30 মিটার দূরে দুটো ট্রেন বন্ধ হয়ে যায় অটোমেটিক্যালি। অ্যান্টিকোলাইজ ডিভাইস একটা জাপানি টেকনোলজি, তাতে প্রচুর টাকা ব্যয় করে নরেন্দ্র মোদী ফলাও করে সেই অ্যান্টিকোলাইজ ডিভাইসকে অ্যাক্টিভেট করানো হয়েছিল। কোথায় গেল সেই অ্যান্টিকোলাইজ ডিভাইস? আজকের যা দৈনন্দিন ঘটনা, আপনারা বিশ্বযুদ্ধে কাউকে খুন করার বা মেরে ফেলার অভিযোগ আছে, এরকম আপনারা কোনোদিন দেখেননি বা শোনেননি। সেই মানুষটা, যেই মানুষটা সাংস্কৃতিক মনস্ক, যেই মানুষটা এক বাক্যে মানুষ স্বীকার করবে, যেই মানুষটাকে পুজো থেকে শুরু করে আপনাদের সামাজিক অনুষ্ঠানে যেই মানুষটাকে দেখা যায়, যেই মানুষটার সময় নৈহাটি সেজে উঠেছে, যেই মানুষটার সময় নৈহাটির নাট্য ব্যক্তিত্বরা অনেক বেশি উৎসাহিত হয়েছেন, সেই মানুষটাকে আপনারা নির্বাচিত করেছেন। তাই 21শে জুলাই আমার বিশ্বাস এই নৈহাটি থেকে এত বেশি মানুষ, প্রতিবারই হয়, এত বেশি মানুষ আমরা যাব এবং আমরা সেদিন নৈহাটির মিছিল, আমরা এসএন ব্যানার্জি দিয়ে এত বড় মিছিল হবে যেন আমাদের সকলের প্রিয় নেতা পার্থ ভৌমিকের হাসিটা আরো চওড়া হয়। তাই 21শে জুলাই সবাইকে যাওয়ার অনুরোধ করে, আমার দেবব্রত সাহা এসছেন, দীপদ অত্যন্ত ভালো বক্তা, আমি শেষে বলে যাই যে 21শে জুলাই স্বতঃস্ফূর্তভাবে আমি এরকম মানুষ দেখেছি যে বাইপাস হয়ে গিয়েছে।
আমি অনুরোধ করেছি, দাদা তুমি যাবে না, পার্টি অফিসে বসো। ঠিকই দেখি ট্রেনে উঠে শিয়ালদা স্টেশনে ধাক্কাধাক্কি করে মিছিল এগিয়ে যাচ্ছে। এই হচ্ছে 21শে জুলাইয়ের স্বতঃস্ফূর্ততা। আমি এরকম মানুষ দেখেছি 21শে জুলাই। তার মাধ্যমে আমরা এই এলাকার মানুষের কাছে আমরা সেদিনের 21শে জুলাই সেই ইতিহাস, সেই কথাগুলো আরো একবার স্মরণ করিয়ে দিচ্ছি। 21শে জুলাই নিয়ে এই পথসভায় বলতে গিয়ে প্রথমে যে কথাটা আপনাদের বলতে হয়, যারা এই এলাকার দীর্ঘদিনের মানুষ বা দলের কর্মী তারা জানেন এই প্রজন্মের যে ছেলেমেয়েরা তাদের জানা নেই 21শে জুলাই কলকাতার রাজপথে ধর্মতলায় এই রক্তাক্ত কলঙ্কজনক ঘটনাটা ঘটেছিল 1993 সালে, অর্থাৎ 34 বছরের বামপন্থী রাজত্বের মধ্যে এই সময়টা ছিল 1993 সাল। যারা এই প্রজন্মের ছেলে মেয়ে, আমি মূলত তাদের উদ্দেশ্যে বলছি যে দীর্ঘ 34 বছরের বামপন্থী রাজত্বে বাংলার মানুষ দেখেছেন বহু অত্যাচার, বহু শোষণ, বহু ধর্ষণ, বহু গণহত্যার ইতিহাস এই 34 বছরে বামপন্থীরা রেখে গেছেন। বাংলার মানুষ বারে বারে বামপন্থী রাজত্বে যারা বাংলাকে রাজনীতিকে কলঙ্কিত করেছে, বাংলার রাজনীতিকে ধর্ষিত করেছে, বাংলার মানুষকে শোষণ করেছে, অত্যাচার করেছে কিভাবে, সেই বহু ঘটনার একটা হচ্ছে 1993 সালের 21শে জুলাই, যেদিন কলকাতার রাজপথে আমাদের গণ আন্দোলনের উপর তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বোস তার নির্দেশে পুলিশের নির্বিচারে গুলি চালনায় 13 জন যুবককে প্রাণ দিতে হয়েছিল। কিন্তু কেন? আজকের যিনি বাংলার মুখ্যমন্ত্রী, সেদিনকার বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ধর্মতলার বুকে তিনি যে গণ আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেই আন্দোলনে সামিল ছিলেন কলকাতা থেকে সুদূর বাঁকুড়া, দার্জিলিং থেকে কাকদ্বীপ, সারা রাজ্যের লক্ষ লক্ষ যুবক সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্মতলায় উপস্থিত হয়েছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিটা কি ছিল তৎকালীন কমিউনিস্ট শাসকের কাছে? আজকে এ রাজ্য থেকে সারা দেশ যে তারা যে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটার আইডেন্টিটি কার্ডের মাধ্যমে, এই ভোটার আইডেন্টিটি কার্ডের মাধ্যমে মানুষের ভোট দেবার এই অধিকারটাকে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন বলেই আজকে সারা দেশ জুড়ে মানুষ ভোটার আই কার্ডের মাধ্যমে ভোট দেবার এই অধিকারটা তারা পেয়েছে। অর্থাৎ 1993 সালের 21শে জুলাই বাংলার জনমানুষের নেত্রী সেদিনের যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেই আন্দোলনের দাবিটা ছিল মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করবার আন্দোলন। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটা ছিল মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবার অধিকার প্রত্যেকটা মানুষের হাতে তুলে দেওয়ার সেই আন্দোলন। আর আমরা সেদিন দেখেছিলাম, সারা দেশ দেখেছিল যে সংগঠিত কমিউনিস্ট প্রশাসক, সেই প্রশাসক একজন মহিলা নেত্রীর গণ আন্দোলনে তারা কিভাবে ভীত সন্ত্রস্ত হয়ে তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বোস তার পুলিশকে নির্দেশ দিয়েছিলেন গুলি চালিয়ে আন্দোলনকে যেভাবেই হোক থামাতে হবে। এবং আমরা দেখেছিলাম পুলিশ সেদিন নির্বিচারে গুলি চালানো শুরু করেছিল। ছাদের উপর যারা দাঁড়িয়ে আছে, দোকানের ওপর যারা দাঁড়িয়েছিল, তাদেরও গুলি লেগেছে। 13 জন যুবকের তরতাজা প্রাণ সেদিন কলকাতার ধর্মতলার রাজপথে লুটিয়ে পড়েছিল। প্রচুর কর্মীরা সেদিন আহত হয়েছিল। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সেদিন আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মানুষের গণতান্ত্রিক আন্দোলনকে কিভাবে নির্মমভাবে দাবিয়ে দিতে হয় সেদিনকার কমিউনিস্ট শাসকরা বাংলা সারা দেশকে দেখিয়েছিলেন। এই যে দেখেন না আপনারা, দেয়ালে লেখা থাকে শ্রমিকের স্বার্থে লড়াই করছে কে, বামপন্থীরা আবার কে? বা ওরা দেয়ালে লিখে দেখবেন মেহনতি মানুষের স্বার্থে লড়াই করছে কে, বামপন্থীরা আবার কে, বা সিপিএম আবার কে?
ওরা এটা দেয়ালে লেখে, কিন্তু বামপন্থীরা যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে জনগণ নয়, মানুষ নয়, বন্দুকের নলই হচ্ছে ক্ষমতার উৎস। বন্দুকের নল দিয়ে এই মানুষের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার মন্ত্রে ওরা বিশ্বাসী। 1993 সালের 21শে জুলাই কলকাতার রাজপথে ওরা তারই প্রমাণ সেদিন দিয়েছিলেন। এবং শুধু ওই 1993 সালের 21শে জুলাই নয়, দীর্ঘ 34 বছরের বামপন্থী রাজত্ব, আমি প্রথমেই বলছিলাম, বারে বারে বাংলার মাটিতে হিংসার জন্ম দিয়েছে, বারে বারে বাংলার রাজনীতিকে কলঙ্কিত করেছে, বারে বারে বাংলায় গণহত্যাকে সংগঠিত করেছে। সেটা নন্দীগ্রামের কৃষকদের ওপর হোক, সেটা সিঙ্গুরের কৃষকদের ওপর হোক, সেটা নেতাইয়ের গণহত্যা হোক, বা মরিচঝাপির গণহত্যা হোক, কিংবা বিজন সেতুর গণহত্যা হোক, 34 বছরের বামপন্থী রাজত্ব বাংলার বুকে একের পর এক গণহত্যায় কলঙ্কিত হয়েছে। ঠিক এইভাবেই 1993 সালের 21শে জুলাই, সেদিনও বাংলার রাজনীতি এইভাবে গণহত্যার রক্ত খেলা দেখেছিল। যারা এই প্রজন্মের ছেলে মেয়ে, তাদেরকে বলতে চাই, আমরা এখন দেখি ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় অনেক দিন হয়ে গেছে বামপন্থীরা নতুন করে আবার মানুষের সামনে আসার চেষ্টা করছেন, অনেক ভালো ভালো পোস্ট করেন। এই প্রজন্মের ছেলে মেয়েরা না জেনে না বুঝে সেই পোস্টে তাদের পক্ষে অনেক মন্তব্যও করে। দোষটা তাদের না, কারণ তারা মনে করেন, তারা জানেন যে বামপন্থী মানে বা সিপিএম মানে হচ্ছে শতরূপ ঘোষ, বামপন্থী মানে হচ্ছে মীনাক্ষী মুখার্জি, বামপন্থী মানে হচ্ছে দীপশিতা মুখার্জি বা সায়ন বন্দ্যোপাধ্যায়, এরা মানেই সিপিএম। কিন্তু এই প্রজন্ম জানে না যে সিপিএম মানে কমরেড জ্যোতি বোস, 34 বছরের বামপন্থী রাজত্বের দীর্ঘ 24 বছর যিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। যে কমরেড জ্যোতি বোস ওপার বাংলা থেকে আগত কয়েকশো নিরীহ মানুষ, উদ্বাস্তু, তাদেরকে মরিচঝাপির দণ্ডকারণ্যে একটা জায়গায় আবদ্ধ করে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন নির্মমভাবে গুলি চালিয়ে সেই কয়েকশো নিরীহ উদ্বাস্তু মানুষকে হত্যা করেছিলেন কমরেড জ্যোতি বোস। জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ শাসনের গণহত্যাকেও লজ্জা দেয় যে মরিচঝাপির গণহত্যা। সিপিএম মানে হচ্ছে সেই কমরেড জ্যোতি বোস, গণহত্যার নায়ক। আজকের প্রজন্ম এটা জানে না। আজকের প্রজন্ম মনে করে সুন্দর দেখতে, প্রতিদিন টিভিতে বসেন, শতরূপ ঘোষ মানে সিপিএম। এই প্রজন্ম জানে না সিপিএম মানে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি নন্দীগ্রামের কৃষক আন্দোলনের ওপর পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, এবং পুলিশের গুলিতে যে নন্দীগ্রামে কয়েকশো কৃষকের মৃত্যু হয়েছিল, হলদি নদীর ঘোলা জল কৃষকের রক্তাক্ত দেহে লাল হয়ে গেছিল, শয়ে শয়ে কৃষকের দেহকে হলদি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, কৃষক পরিবারে কান্নার রোল উঠেছিল, কৃষকের সন্তান, স্ত্রী, মায়েরা চিৎকার করে কাঁদছিলেন। আর বাংলার তৎকালীন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য পরের দিন বিবৃতি দিয়ে বলেছিলেন, নন্দীগ্রামে সূর্যোদয় হলো। কয়েকশো কৃষকের মৃত্যু, কয়েকশো কৃষকের গণহত্যাকে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মনে হয়েছিল সেদিন নন্দীগ্রামে নতুন সূর্যোদয় হয়েছে। সিপিএম মানে এই গণহত্যার নায়ক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। এই প্রজন্ম জানে না সিপিএম মানে সুশান্ত ঘোষ, পশ্চিম মেদিনীপুরের একজন নেতা, যার নেতৃত্বে ওই মেদিনীপুরের মাটি খুললে আজও কঙ্কাল পাওয়া যায়, বিরোধী রাজনৈতিক দলের মৃতদেহের কঙ্কাল বেরোয়। আমার সত্যি ভালো লাগে যখন আমার দলের মহিলা কর্মীরা যে সভাটা নিজেদের বাড়ির কাজকর্ম ছেড়ে দিয়ে যারা বসে থাকে সবার বক্তব্য শোনার জন্য এবং বক্তাদের উৎসাহিত করার জন্য। তার কারণ আমরা বিগত দিনে প্রত্যেকটি সভায় বলতাম যে মহিলাদের প্রচন্ড প্রয়োজন আছে রাজনীতিতে, মায়েদের, বোনেদের রাজনীতিতে প্রবেশ করার প্রচন্ড প্রয়োজন আছে। তার কারণ যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্যাগ, তিতিক্ষা আন্দোলন
তার মধ্যেখানতে বহু তৃণমূল কংগ্রেসের কর্মীর আত্মত্যাগের মধ্যেখান দিয়ে, রক্তপাতের মধ্যেখান দিয়ে তৃণমূল কংগ্রেস গঠন হয়েছিল এবং তৃণমূল কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে দীর্ঘ 34 বছরের একটা অপশাসনের বিরুদ্ধে লড়াই করে বাংলার মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। আমি নীলাঞ্জন সহ এই অঞ্চলের এই ওয়ার্ডের কাউন্সিলর লিটু অর্থাৎ সুশান্ত সরকার, আমি ছোট করে 2-4 কথা একটু বলবো, তার কারণ আরেকটা জায়গায় একটু যাওয়ার প্রয়োজন আছে। দেবব্রত শাহ বিস্তারিত বলেছে, কৌশিক চক্রবর্তী প্রধান বিস্তারিত বলেছে, অভিজিৎ চট্টোপাধ্যায় বিস্তারিত বলেছে, আপনারা শুনেছেন। আজকের এই চড়কতলার মোড়ে এখন কোনো নির্বাচন নয়, লোকসভা নয়, বিধানসভা নয়, পৌরসভা নয়, আমরা তারপরেও এই চড়কতলার মাথায় আমরা আপনাদের সামনে আবেদন ও নিবেদন জানাতে এসেছি এবং আপনাদের একটু চিন্তা শক্তিটাকে উদ্বৃত্ত করতে এসেছি। তার কারণ আজকের যারা নতুন ভোটার, যারা এই লোকসভায় ভোট দিয়েছেন এবং সামনে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে ভোট দেবেন, তারা জানেন না লাইনে দাঁড়িয়ে যে সচিত্র পরিচয়পত্রটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন এবং আধা সামরিক বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশনের লোকগুলো যে সচিত্র পরিচয়পত্রটা দেখে আপনার ভোট দেওয়ার অধিকারকে সুরক্ষিত করে, সেই অধিকারটা যারা পাইয়ে দিয়েছিল, সেই গণতন্ত্র যারা পাইয়ে দিয়েছিল, সেই 13 জন তরতাজা যুবকের 21শে জুলাই শহীদ দিবস হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর সেই শহীদ পরিবারকে ধর্মতলার মঞ্চে, শহীদ মঞ্চে বসিয়ে তাদের সম্মান জানান, তাদের শ্রদ্ধা জানান এবং দলের কর্মীদের শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য ধর্মতলার মোড়ে সংগঠিত করেন। আমি যে কথা বলছিলাম, দেখুন, বহু লড়াই, বহু সংগ্রাম, বহু ত্যাগ, বহু তিতিক্ষা, বহু আত্মদানের মধ্যেখান থেকে তৃণমূল কংগ্রেস গঠন হয়েছে। আজকের যারা নতুন প্রজন্ম, তারা যতটা সহজ ভাবছেন এই দলটা ক্ষমতায় আসার, বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা এবং মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো ক্ষতবিক্ষত হয়েছেন, সে কথা ছেড়ে দিন, সাথে সাথে বহু জায়গায় বামফ্রন্ট সরকার অর্থাৎ জ্যোতি বসু, প্রয়াত জ্যোতি বোস, বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে আন্দোলনকে সংগঠিত করতে গিয়ে নিজে যেমন ক্ষতবিক্ষত হয়েছেন, তেমনি বহু তৃণমূল কংগ্রেসের কর্মী তাদের আত্মত্যাগ এবং তাদের রক্ত ঝরার মাধ্যমে আজকে আমরা দ্বিতীয়বার বাংলায় স্বাধীনতা অর্জন করেছি। এখানে সনদ আছে, আমরা আছি সবাই। আমরা 2011 সালে নির্বাচনের প্রাককালে আমরা বলতাম যে বাংলার মানুষ দ্বিতীয়বার স্বাধীনতার যুদ্ধে অবতীর্ণ হয়েছে। বাংলার খেটে খাওয়া মানুষ, বাংলার শ্রমজীবী মানুষ, বাংলার কৃষিজীবী মানুষ, তারা দ্বিতীয়বার স্বাধীনতায় অবতীর্ণ হয়েছে। তার কারণ বিগত দিনে আমরা দেখতাম একটা স্কুল নির্বাচন হোক, একটা কলেজ নির্বাচন হোক, একটা বিধানসভা হোক, একটা লোকসভা হোক, একটা পঞ্চায়েত হোক, মানুষ তার গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে পারত না। মানুষ তার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করে পঞ্চায়েত এবং বিধানসভা, পৌরসভা, লোকসভায় পাঠাতে পারত না। মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন নো ভোটার কার্ড নো ভোট, অর্থাৎ ভোটার কার্ড, সচিত্র পরিচয়পত্র ছাড়া
বাংলার মানুষ কে ভোট দিতে যাওয়া যাবে না। আজকে সারা ভারতবর্ষ যে সচিত্র পরিচয়পত্র নিয়ে গর্বের সঙ্গে ভোটদান করতে যান, এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা যখন যাই, এবং শুধু ভারতবর্ষে নয়, আমরা যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরতে যাই বা বেড়াতে যাই বা ভিসা করতে যাই, পাসপোর্ট করতে যাই, আমরা বুকটা টান টান করে সচিত্র পরিচয়পত্র দেখিয়ে বলি আমি ভারতবাসী, আমি ভারতবর্ষের নাগরিক। এই অধিকারটা এত সহজে আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন রাইটার্স বিল্ডিং অভিযানের। কেন রাইটার্স বিল্ডিং অভিযানের ডাক দিয়েছিলেন? তৎকালীন নির্বাচন কমিশনের অফিস ছিল রাইটার্স বিল্ডিং, অর্থাৎ ওই বড় লাল বাড়িতে। এবং তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু তিনি ভেবেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অগণতান্ত্রিকভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় তার চেয়ারটা কেড়ে নেওয়ার জন্য বাংলা শহর থেকে গ্রাম পর্যন্ত মানুষকে কলকাতায় ডাক দিয়েছিলেন। সেদিনকে কলকাতার কোনো রাজপথ খালি ছিল না। অভিজিৎ বলছিল এখানে সুরজিৎ মাস্টার বক্তব্য রেখেছে, সঞ্চালনা করছে প্রণব জানে। তার কারণ আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, যারা দেখছেন যে তিল তিল করে তিলোত্তমা হয়েছে, বিন্দু বিন্দু জলকণা থেকে সিন্ধুতে রূপান্তরিত হয়েছে। আজকে আমার যে দলের মারা বোনেরা দাঁড়িয়ে আমাদের সভা শুনছে, এবং 21 তারিখ কলকাতায় চলো মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন মমতা, কলকাতায় যাবে জনতা। এই যে ডাকটা দিয়েছেন, আগামী 21 তারিখ রবিবার সভাপতি ঘোষণা করবে নৈহাটি লোকাল 9:27। আমরা সবাই একটা শপথ এবং একটা অঙ্গীকার নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেব। ওই কেশব বৈরাগীর মতন কাকিনাড়ায় যে মা তার সন্তান কেশব বৈরাগীকে হারিয়েছেন 21শে জুলাই 1993 সালে, তার যে পরিবারটা থাকবে 21শে জুলাই যে শহীদ হয়েছে, যার মা থাকবেন মঞ্চে, যার স্ত্রী থাকবেন মঞ্চে, তার দাদা বা পরিবারের যে কেউ, শহীদ পরিবারের যে কেউ এই মঞ্চে থাকবে, আমরা তাদের কাছে একটা বার্তা পৌঁছে দেব যে আমরা তোমাদের পাশে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোপরি শহীদ পরিবারের পাশে ছিল এবং থাকবে। এই বার্তাটা আমরা পৌঁছে দেওয়ার জন্য আমরা আসুন 21 তারিখ রবিবার সকাল 9:27 অর্থাৎ 9:20 মধ্যে। আমি একটু বলি তার কারণ রবিবার থাকাতে সভাপতি ঘোষণা করেছিল 10:36 নৈহাটি লোকাল রবিবার থাকাতে ট্রেন ক্যান্সেল থাকার জন্য আমাদের ট্রেনের টাইমটা পরিবর্তন করে 9:27 করা হয়েছে। আপনারা প্রতিটি আন্দোলনে অগ্রণী ভূমিকা নেন। লোকসভা নির্বাচনের প্রাক্কালে আপনারা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে পার্থ ভৌমিকের মতন মানুষের হয়ে আপনারা আশীর্বাদ চেয়েছেন, দোয়া চেয়েছেন। আপনারা সকালে ডোর টু ডোর করেছেন, বাড়ি বাড়ি মানুষের কাছে গেছেন মানুষের আশীর্বাদ চাওয়ার জন্য। আবার বিকেলবেলা মিছিল করে পথসভা করে আপনারা লোকসভা নির্বাচনে এমন একটা লোককে নির্বাচিত করেছেন যে লোকটা নাট্যপ্রেমী মানুষ, যে লোকটা নাট্য সমন্বয় কমিটি তৈরি করে আজকে যেমন হায়দ্রাবাদে গিয়ে পার্থভূমি নাটক করে আসছেন এবং নৈহাটির নামকে উজ্জ্বল করছেন। কথা বলতে গেলে অনেক কথা, কিন্তু সময়টা খুব কম, সভাপতিও 2-4 কথা বলবে। তাই আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে আবেদন করি, আমাদের সকলের নৈতিক দায়িত্ব, বাংলার আপামর জনসাধারণের নৈতিক দায়িত্ব ওই শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর। তাই আসুন আগামী রবিবার 9:27 নৈহাটি লোকালে আমরা ওই তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে,
পার্থ ভৌমিকের নেতৃত্বে যে জেলার মিছিল শিয়ালদা থেকে রওনা হবে, সেই মিছিলে পায়ে পা মিলিয়ে আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিই। এই কথা বলে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে, বিশেষ করে আমার মহিলা কর্মী থেকে শুরু করে সমস্ত কর্মীরা যারা এই চড়কতলার সবাই দীর্ঘ সময় বসে আমাদের কথা শুনছেন, তাদের রাজনৈতিক অভিনন্দন জানিয়ে আমার এই চামেলি মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী, তিনিও গরুর ফাঁড়ি থেকে অনেক মহিলা নিয়ে এখানে এসেছেন। সকলকে আমার অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, নবনির্বাচিত মাটির মানুষ আমাদের সকলের ভূমিপুত্র পার্থ ভৌমিক জিন্দাবাদ। হ্যালো, আজকের এই প্রচার সভার সঞ্চালক প্রণব শর্মা এইমাত্র বক্তব্য রাখলেন। নৈহাটি পৌরসভার মাননীয় এই ওয়ার্ডের কাউন্সিলর নীলঞ্জন চক্রবর্তী, পাশের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকার, 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী মুখার্জি, এই ওয়ার্ডের সভাপতি গণেশ মুখার্জি, আমার বিভিন্ন ওয়ার্ডের সভাপতিরা আছেন, অভিজিৎ চ্যাটার্জি নৈহাটি শহর যুব তৃণমূলের সাধারণ সম্পাদক, চামেলি শর্মা আছে, মহিলার আহ্বায়িকা, কেষ্টদা, দলের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, যুব সভাপতি উপস্থিত, মা মাটি মানুষ। শরীরটা খুব খারাপ, কাশিও হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যারা বাঙালি, আমরা এই শরীর খারাপ হলে প্রথমেই আগে ডাক্তার দেখাই না, এটা আমাদের বড় মুদ্রা দোষ। তারপরে যখন রোগটা একটু বাড়ে তখন নিজে নিজে ওষুধ নেওয়ার চেষ্টা করি, ওষুধের দোকানে গিয়ে ওষুধ খাওয়ার চেষ্টা করি। তাতেও যখন না কমে তারপরেই ডাক্তারের কাছে যাই, ডাক্তার কয়েকটা ওষুধ দেয়, যখন না কমে তারপরে সার্জারি করতে হয়। কৌশিক আছে, কৌশিক 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তা আমাদের অবস্থাও হয়েছে তাই। 19 সালে আমরা যখন হেরে গেছি তার আগে থেকেই আমাদের রোগটা ধরেছিল, কিন্তু আমরা ধরতে পারিনি। আমাদের মধ্যে থেকে অনেকেই আমাদের সাথে মিশেছে, আমাদের সাথে চলেছে, ভোটটা অর্জুন সিংরে দিয়েছে। আমরা তখন ধরতে পারিনি, আমরা ক্যাজুয়ালি নিয়েছিলাম বিষয়টা। তারপরে ডাক্তারের কাছে যেতে হলো, হেরে গেলাম 19 সালে, মার গোতানিও খেলাম বিজেপির কাছে। তারপরে আমরা 21 সালে ডাক্তার দেখালাম, রোগ কিছুটা কমলো, কিন্তু সারলো না। এই 24 সালে সার্জারি করতে হলো। বারাকপুরের মানুষ সার্জারি করে অর্জুন সিংরে বিদায় দিয়ে দিল। অর্জুন সিং এমন বিদায় দিয়ে দিল যে বাবু এখন বারাকপুরে আর আসে না। তিনি এখন বারাকপুর ছেড়ে দিয়ে দমদম নিয়ে পড়ে আছে। আজকের যে কারণে সভা 21শে জুলাই শহীদ সভাকে সফল করতে হবে। নীলঞ্জন একটু আগে গোবর নিয়ে বলছিল, আজ থেকে 550 বছর আগে এক জ্যোতির্পুরুষ মধ্য বাংলার থেকে, অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট থেকে, নবদ্বীপ থেকে তিনি পায়ে হেঁটে যাত্রা শুরু করেছিলেন। তিনি যখন যাত্রা শুরু করছেন, রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে যত রাস্তা এগোচ্ছে তত তার সাথে মানুষের ভিড় বাড়ছে, মানুষের মাথার ভিড় বাড়ছে। তিনি হাঁটতে হাঁটতে যখন যাচ্ছেন, মানুষের ধর্মের বেড়াজাল ভেঙে লাখ লাখ মানুষ চৈতন্য দেবের সাথে, শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের সাথে পায়ে পা মেলালেন। লাখ লাখ মানুষ। চৈতন্য দেব হাঁটতে হাঁটতে পৌঁছলেন দাঁতন বলে একটা জায়গা আছে, অবিভক্ত মেদিনীপুর, যেটা আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুর এলাকা। সেই অবিভক্ত মেদিনীপুরের দাঁতন বলে যে জায়গা, সেখানে গিয়ে রাত্রি যাপন করেছিলেন চৈতন্যদেব। পরের দিন সকালবেলায় দাঁত মাজবার জন্য চৈতন্যদেবের দাঁতনের প্রয়োজন হয়েছিল, নিমের দাঁতন।
এলাকার মানুষ খুঁজতে বেরিয়েছেন দাঁতন কোথায় পাবে, দাঁতন খুঁজে নিয়ে এসে চৈতন্যদেবকে দিয়েছিলেন। সেই থেকে সেই দাঁতনের নাম হয়েছে দাঁতন। আর সেইখানে দাঁড়িয়ে চৈতন্যদেব যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন মানুষের বেড়াজাল ভেঙে লাখো লাখো মানুষ চৈতন্যদেবের সাথে পা মিলিয়েছেন, আজকের দিনে দাঁড়িয়ে 550 বছর পরে আপনারা মিলিয়ে নিন, বাংলার নেত্রী সারা ভারতবর্ষে আজকে যে নেতৃত্ব দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ও হাঁটা শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটা শুরু করেছে। আর সেই হাঁটায় সমস্ত ধর্মের বেড়াজাল ভেঙে হিন্দু মুসলিম খ্রিস্টান একাকার হয়ে লাখো লাখো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে হেঁটে আগামী 21শে জুলাই 25 লক্ষ মানুষের সমাবেশ হবে ধর্মতলায়, শহীদ সমাবেশে। চৈতন্যদেবের সেই হাঁটার যাত্রার সেই যাত্রাকে ধরে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চৈতন্যদেব আওয়াজ তুলেছিলেন রাস্তায় হাঁটতে হাঁটতে, বলেছিলেন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় কেশবায় মাধবায় নম, শ্রী গোপাল ও গোবিন্দায় শ্রী মধুসূদন। সেই স্লোগানকে সামনে রেখে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলছে জয় বাংলা। আর এই জয় বাংলা স্লোগান নিয়ে আগামী 21শে জুলাই ধর্মতলায় 25 লক্ষ মানুষের সমাবেশ হবে। 25 লক্ষ মানুষের সমাবেশ। কারণ ভারতবর্ষের বুকে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে তার নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। 2023 সালের যত মানুষের সমাগম হয়েছিল 21শে জুলাই, এবছরের 21শে জুলাই সেই সমাবেশকে ছাপিয়ে 2024 সালের সমাবেশ হবে 21শে জুলাই ধর্মতলায়। পার্থভৌমিক কথা দিয়েছিল বারাকপুরের মানুষকে যে শান্তি চাই, গুন্ডারাজ খতম করব। গুন্ডারাজ খতম হয়েছে বারাকপুরে। কিছু কিছু গুন্ডা নৈহাটিতে এখনো আছে, অর্জুন সিং রেখে দিয়েছে। গত 4 দিন আগে আপনারা নিশ্চয়ই জানেন 13 নম্বর ওয়ার্ডে, সেই ওয়ার্ডের অর্জুন সিং এর এক গুন্ডা, তার নাম মিঠুন পাসওয়ান, সে অর্জুন সিং এর আস্তানায় রয়েছে মেঘনা মিলে। 4 জন এখনো নৈহাটিতে রয়েছে। সেই মিঠুন পাসওয়ান মাঝে মধ্যে নৈহাটিতে আসে, মোটরসাইকেল করে আসে, আর একটা ছেলেকে টার্গেট করে যে আজকে আমি যে অমুকরে মারবো, কালকে তমুকরে মারবো। সে জগদ্দলে বসে টার্গেট করে করে আসছে। ঠিক যেভাবে টার্গেট করেছিল লোকসভা নির্বাচনের পর, যখন এক্সিট পোল বেরোলো যে পার্থভৌমিক বারাকপুর থেকে হেরে যাচ্ছে, অর্জুন সিং জিতছে, বিজেপির আনন্দে উৎসাহিত হয়ে এই মিঠুন পাসওয়ানরা 7 নম্বর ওয়ার্ডে আমার দলের কার্যালয়ে এসে বোম মেরে গেল, আর গৌরীপুর পার্টি অফিসেও বোম মেরে গেল এই মিঠুন পাসওয়ানেরা। আমি নৈহাটি থানার পুলিশকে ধন্যবাদ দেব এই কারণেই যে তারা অত্যন্ত সতর্ক ছিল বলেই মিঠুন পাসওয়ান গত 4 দিন আগে ব্যাগে করে 2-2টো বোম নিয়ে এসে, প্রতিবারই সে বোম হোক পিস্তল হোক নিয়ে এসে আগে তার বাড়িতে রাখে, তারপরে সে রেইকি করতে বেরোয়। রেইকি মানে পুলিশের ভাষায় রেইকি, অর্থাৎ যাকে মারবে বলে টার্গেট করে তাকে কোথায় পাবে না পাবে সেটাও দেখতেও বেরোয়। যখন সে বোম রেখে বাড়ির থেকে বেরোচ্ছে, পুলিশ ওই সময় ঢুকেছে, কারণ পুলিশ ওর পিছু নিয়েছিল। পেছন দিয়ে সে পালিয়ে গেল। পুলিশ তার ঘরে গিয়ে 2-2টো বোম উদ্ধার করে নিয়ে আসলো। অর্জুন সিং এর এই গুন্ডাগিরি বন্ধ করতে হবে, সারা বারাকপুরের জুড়ে ওর এই গুন্ডাগিরি বন্ধ হবে। পার্থভৌমিক তার দায়িত্ব নিয়েছে। 2019 সালে আমরা যখন পরাজয় হয়েছিলাম, এই গরিফা অঞ্চল বাদ যায়নি। লিটুর বাড়িতে একাধিকবার আক্রমণ হয়েছিল। লিটু রাত্রে ফোন করত, কেষ্টদার বাড়িতে আক্রমণ হচ্ছে। আমি নিজে কেষ্টদাকে ফোন করে বলছি, কেষ্টদা ঘরের ভেতরে থাকো, পা তুমি অন্য কোথাও চলে যাও, 10 মিনিটের মধ্যে তোমার বাড়ি আক্রমণ হবে। আমিও খবর পাচ্ছি, সাথে সাথে পুলিশকে দিয়ে কেষ্টদাকে উদ্ধার করা, লিটুর বাড়িতে পুলিশ দিয়ে গার্ড করা, এরকম সারা নৈহাটি জুড়ে 2019 সালে এই অর্জুন সিংরা যে অত্যাচার করেছিল। পার্থভৌমিক বলেছে শান্তি চাই,
2024 সালে 64,000 ভোটে জয়লাভ করবার পরেও আমরা বিজেপির কোনো নেতা বা কোনো কর্মীর বাড়ির দিকে তাকিয়ে দেখিনি। তবুও এই 2024 সালে লোকসভা নির্বাচনে ঠিক এইখানটাতে এই পেছনেই থাকে একটা ছেলে, আমি আরো নাম বলে বড় করতে চাইছি না, যে বোমটা 7 নম্বর ওয়ার্ডের পার্টি অফিসে মেরেছিল। ওর বাবা সম্ভবত এই জেনসন নিকেলসনের কার্ড চুরি করতো, আগে হয়তো মিলে কাজ করতো, পরবর্তীকালে কার্ড চুরি করতে গিয়ে ধরা পড়ার পর তাকে মিল থেকে তাড়িয়ে দিয়েছে। সেও ছিল সেই বোম্বিং এ। তারপর থেকে সে এলাকায় এখন আছে কিনা জানি না, তবে পুলিশ তাকে খুঁজছে। উপযুক্ত শাস্তি পুলিশ দেবে। আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা আমাদের নেতা পার্থ ভৌমিকের কথায় আমরা চুপ করে আছি। আমরা কোনো বিজেপি কর্মীর দিকে তাকাইনি এবং তাকাবো না, কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, পার্থ ভৌমিক আমাদের নেতা। তাই ভারতবর্ষের বুকে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের বুকে অনেক নেতা নেত্রী আছে। আমরা সিপিএম এর জামানায় দেখেছি আমাদের দলের 58,000 কর্মী মারা গেছে সিপিএম এর গুলিতে। সিপিএম এর অত্যাচারে 58,000 কর্মী মারা গেছে আমাদের দলের। এই 58,000 কর্মী মারা গেছে বলেই আজকে তৃণমূল কংগ্রেস বাংলার বুকে রাজত্ব করছে। এতগুলো ছেলের বলিদান দিয়ে, যার জন্য আজকে 34 বছর রাজত্ব করবার পর সিপিএম এর অবস্থা আজকের দিনে দাঁড়িয়ে শূন্য। আজকের দিনে 2016 সালে 70টা সিট পেয়েছিল সিপিএম। 2016 সালে 70টা সিট পাওয়ার পর 2021 সালে শূন্যে এসে পরিণত হয়েছে। 2024-এ 42টা আসনের মধ্যে 40টা আসনের জামানত জব্দ হয়ে গেছে। আমাদের বারাকপুরে তো তাদের কোনো ট্রেসই নেই, জামানত জব্দ হয়ে গেছে বারাকপুর লোকসভাতেও। সিপিএম কে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন একমাত্র সিপিএম কে পাওয়া যাচ্ছে তাদের ওই লাল ঝান্ডাটা। এই লাল ঝান্ডাটাই একমাত্র খুঁজে পাওয়া যাচ্ছে। আজকে সারা পশ্চিম বাংলায় দেখবেন চারিদিকে বিরিয়ানির ব্যবসা শুরু হয়েছে, প্রচুর বিরিয়ানির দোকান। ওই বিরিয়ানির হাড়িতে পেঁচাতে একমাত্র সিপিএম এর লাল ঝান্ডাটা লাগছে। তাছাড়া বিরিয়ানির হাড়ি ছাড়া সিপিএম এর এই লাল ঝান্ডাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলার মানুষ এদেরকে উচিত শিক্ষা দিয়েছে। তাই আমি করজোরে আপনাদের সকলকে অনুরোধ করব, আগামী 21শে জুলাই আমরা প্রতি বছরই সকাল 10:40 ট্রেন ধরে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিই। এবছর যেহেতু রবিবার পড়েছে 10:40 ট্রেনটা নেই। আমি দলের সমস্ত কর্মীদের অনুরোধ করব, একটু কষ্ট হলেও সকাল 9:20 মধ্যে আপনারা নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসুন। আমরা সকলে নৈহাটি স্টেশন থেকে 9:27 নৈহাটি লোকাল ধরে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেব। আর শিয়ালদার থেকে আমাদের নেতা বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের নেতৃত্বে আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেব। আর ধর্মতলায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবে, আমরা 21শে জুলাই সেই বার্তা নিয়ে এসে আগামী দিন চলব। এবং এখানে আসার আগেই পার্থ ভৌমিক আমাকে জানালেন, শ্রাবণীদি আছেন, আপনার ওয়ার্ডে যে হেলথ সেন্টারটা হয়েছে ওখানে একটা ত্রুটি হয়েছে, 6 না 14, ওয়ার্ডটা 14, ওটা আগামীকাল ঠিক করে দেবে। ওই ওয়ার্ডে যে হেলথ সেন্টারটা তৈরি হয়েছে আগামী পরশুদিন সকাল 11টার সময় আমাদের সাংসদ বারাকপুরের মানুষের কাছের মানুষ পার্থ ভৌমিক আগামী পরশুদিন অর্থাৎ শনিবার সকাল 11টায় এখানে যারা আছেন সকলকে ওই হেলথ সেন্টারের সামনে উপস্থিত হওয়ার আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। কেউ যাবেন না, নীলাঞ্জন জাতীয় সঙ্গীত করে আজকে সভা শেষ করবে। নায়ক জয়কে ভারত ভাগ বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, बिंदु हिमाचल যমুনা গঙ্গা
উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। নমস্কার।